গেছে, বলেছে তোমরা যোগ্য, তোমাদের চাকরি হওয়া উচিত। আর যখন মমতা ব্যানার্জি চাকরিটা দিচ্ছেন তখন তাদের বিরুদ্ধে মামলা করছে। এই হচ্ছে সিপিএম। দেখুন, সুজন চক্রবর্তী সিপিএম এর এই এদের সঙ্গে বসে আছে, SL/ST, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, যাদের বিরুদ্ধে মামলা লড়ছে। কি নাম? শামীম, ওর নাম কি? শামীম আহমেদ না ওই ফিরদৌস শামীম, সে দাঁড়িয়ে আছে এদের সঙ্গে, এই গ্রুপের সঙ্গে, আর এর বিরুদ্ধে মামলা লড়ছে এখন। শামীম শুধু দাঁড়িয়ে থাকেনি, শামীম পোস্ট করেছে, ফিরদৌস শামীম অ্যাডভোকেট পোস্ট করেছে, প্রতিটি যোগ্য চাকরি প্রার্থীর পদ সুগম হোক। এই ছেলেগুলি, এই গ্রুপের ছেলেরা তাদের বিরোধিতা করছে এখন। আদালত এটা দেখবেন না? এটা তো বিচার ব্যবস্থার অবমাননা। সাধারণ গরিব ঘরের কর্মপ্রার্থীদের সামনে যদি আইনি ব্যবস্থা এই চূড়ান্ত দ্বিচারিতা দেখায়, সাধারণ মানুষ কোথায় যাবে? এক পক্ষের হয়ে সেখানে যাচ্ছে, আরো কিছু অভিযোগ তারা করেছেন, তাদের লয়ার হয়ে যাচ্ছেন, আবার সরকার চাকরি দেওয়ার পর তাদের উল্টো দিকের হয়ে চাকরি ঠেকাতে নামছেন। কি করে হতে পারে? নওশাদ সিদ্দিকী তাদের সঙ্গে বসে, যদিও নওশাদ সিদ্দিকী তাদের চাকরির বিরুদ্ধে কোনো কোর্টে টোটে গেছেন বলে আমি জানি না, মানে আমি অ্যাটলিস্ট জানি না। তো তাহলে আমার বক্তব্য হচ্ছে, আদালত অবমাননা হয়েছে কি হয়নি সে তো কোর্টে ঠিক হবে, বুঝলাম, আমি অ্যাটলিস্ট করিনি। আদালতে যদি এই ছেলে মেয়েগুলি বিক্ষোভ করে থাকে, কোনো বিচারপতিকে কোনো রকম আপত্তিকর কথা বলে থাকে, অন্যায় কাজ করেছে, কোনো অবস্থায় সমর্থন করি না। কিন্তু এই আইনজীবীদের এই দ্বিচারিতা, আপনি বলতে পারেন যে এটা প্রফেশনাল ব্যাপার। কোন লয়ার কখন কার হয়ে দাঁড়াবেন তার পেশাগত স্বাধীনতা আছে, কিন্তু নৈতিক স্বাধীনতা আছে কি? মরালি কি তারা ঠিক কাজ করছেন? যে গরিব ছেলে মেয়েগুলো ধর্নায় বসলো চাকরি চেয়ে, আপনারা তাদের মঞ্চে গেলেন, তাদেরকে বললেন যোগ্য, তাদের হয়ে লড়লেন, কিন্তু আপনাদের লড়াইয়ের দরকার হলো না যখন মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারলেন এবং এই যোগ্য ছেলে মেয়েগুলিকে চাকরি দিলেন, রেকমেন্ডেশন লেটার দিয়ে দিলেন, তখন আপনারাই, এই বিকাশ বাবুরা, এই শামীমরা তাদের চাকরি আটকাতে নামলেন। সেই জায়গা থেকে যে কোনো মানুষের একটা যন্ত্রণা কাজ করবে, নিশ্চয়ই তার মানে কোর্ট চত্বরে আপত্তিকর বিক্ষোভ হতে পারে না, কোনো বিচারপতির প্রতি খারাপ কথা প্রশ্নই ওঠে না, এগুলোর তীব্র বিরোধিতা করছি। কিন্তু সেই বিরোধিতার আড়ালে সিপিএম বা এদের এই দ্বিচারিতা যেন ঢাকা না পড়ে। গতকাল কোর্টে ওদের তরফে, মানে আমার উল্টো দিকের লোকের তরফে একজন আইনজীবী, বর্ষিয়ান আইনজীবীকে দেখলাম কোর্টে দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন। আরে দুদিন আগে তো আপনিও প্রফেশনালি এই গ্রুপটার হয়ে আইনজীবী ছিলেন, আপনার লজ্জা করলো না কাল কোর্টে দাঁড়িয়ে উল্টো কথা বলতে? আর বললেই তখন বলবে কোর্টে নোটিশ দেবেন। এসব নোটিশ ফোটিশ দিয়ে আমাকে থামিয়ে রাখা যাবে না। রুল নিয়ম শ্রদ্ধা করি, রুলের যা যা করার আমি ল অ্যাবাইডিং সিটিজেন আমি করব, কিন্তু তাই বলে বিকাশ ভট্টাচার্য শামীমদের এই চূড়ান্ত দ্বিচারিতা, এইটা কেন সামনে আসবে না? মানে কি কারণে? তাহলে কোর্টকে তো এটাও বলতে হবে, কোর্ট যদি আদালতের সম্মান দেখেন, তাহলে কোর্টকে তো তাহলে আইনজীবীদের ক্ষেত্রে তাদের এটাও দেখতে হবে যে সাধারণ যারা বিচার প্রার্থী তারা যেন আইনজীবীদের দ্বিচারিতার শিকার না হন। একজন আইনজীবীর 100% অধিকার আছে, কখন তিনি কোন দিন কার হয়ে দাঁড়াবেন, একজন আইনজীবীর নিশ্চয়ই অধিকার আছে। কিন্তু যার হয়ে দাঁড়িয়েছিলেন তাকেই অ্যাকিউজড করে আপনি বলছেন, তা ওরা যদি যোগ্য না হয় তাহলে আপনি ওদের ধর্নায় গেছিলেন কেন? আর ওরা যদি যোগ্য হয়ে থাকে তাহলে এখন আপনারা বিরোধিতা করছেন কেন? আইনের জটে কোর্টে চাকরি পাওয়া বিলম্বিত করা খুব কঠিন কাজ নয়, সেটা আইনে আইনজীবীরা জানেন, ওসব করতে পারেন। কিন্তু
আদালত অবমাননার আড়ালে বিকাশ অ্যান্ড কোম্পানির এই দ্বিচারিতা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আমার বিরুদ্ধে আপনাদের যা যা করার আছে করে নিন, যা আছে করে নিন, কিন্তু এই প্রশ্নের জবাব দিতে হবে এটা নীতিগতভাবে ঠিক না ঠিক না। যে আপনারা যার মঞ্চে গিয়ে তাদের যোগ্য বলছেন, উৎসাহ দিচ্ছেন, তারা চাকরি পেয়ে যেতে আপনারা আবার একটা নতুন ছুতো করে তাদেরই বিরোধিতা করছেন, যার সঙ্গে ছবি তুলছেন তাকেই অ্যাকিউজড করে মামলা লড়ছেন, এইটা নীতিগতভাবে কতটা ঠিক এই প্রশ্নের উত্তর কিন্তু বিকাশ অ্যান্ড কোম্পানিকে দিতে হবে। একটা প্রশ্ন যেটা আমরা তুলছি যে যাদের মঞ্চে তারা গেছিলেন তারা ছিল যোগ্য প্রার্থী, কিন্তু তাদের নাম তালিকায় ছিল না। এবং এদের আন্দোলনটা কিন্তু ছিল যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের তালিকা থেকে তাদের নামটা বাদ চলে গেলে সেই জায়গায় তারা যুক্ত হতে পারে। এদের বিরুদ্ধে কোনো সিবিআই নেই, এদের বিরুদ্ধে কোনো অনিয়মের জায়গা নেই। যে কজন আন্দোলনে ছিলেন, যে কজন, যতজন, অর্থাৎ মোট 1280 জন, একজন মারা গেছেন, একজন এখন 1279, তো 1279 জনই তো চাকরি পেয়েছেন। তো তাহলে সেখানে প্রবলেমটা ওনার কোথায় হচ্ছে? এই রাজ্য সরকার যে রেকমেন্ডেশন লেটারটা দিয়েছে, মোট ওনাদের ছিলেন যে ধর্ণা মঞ্চ, যে আন্দোলন, ওনাদের প্যানেলের সংখ্যা হচ্ছে 1280 জনের। 1280-র মধ্যে একজন মারা গেছে, রইল বাকি 1279। ওনাদের ধর্ণাতেই তো এনারা গেছিলেন। আর এই 1280 জনকেই তো রেকমেন্ডেশন লেটার সরকার দিয়েছে। তাহলে তো যোগ্যরা পেয়েছে, তো তাহলে সকলেরটা আটকে যাচ্ছেন কেন? যে মঞ্চটায় ওনারা গেছিলেন সেই প্যানেলের প্রত্যেককে রাজ্য সরকার রেকমেন্ডেশন লেটার দিয়েছে, স্কুল পেয়ে গেছে। তো তাহলে ওনারা যাদের যাদের কথা বলছে, না না, শারীরিক শিক্ষা, কর্মশিক্ষা, ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন, এসএলএসটি, আমি তাদের কথা বলছি। তো তাদের মঞ্চে তো ওরা গেছেন। আর যার সঙ্গে ছবি তুলেছেন, যাদের সঙ্গে ছবি তুলেছেন, আজকে তাদের অ্যাকিউজ করে মামলা করছেন, এটা কি করে হতে পারে? আদালতের চত্বরে আপত্তিকর আচরণ, বিচারপতিকে কোনোভাবে অসম্মান করা অন্যায়। কিন্তু এই চাকরি প্রার্থীদের বঞ্চিত করে কলতান দাশগুপ্ত, সেও রয়েছে এখানে। তাহলে গোটা সিপিএম বা বিজেপির অনেকে এদের মঞ্চে গেছে, এদের সঙ্গে ছবি। আর এই লোকটাই যখন চাকরি পাচ্ছে তখন তাকে শুধু আটকাচ্ছে না, সে যখন নাজেহাল হয়ে কোনো আপত্তিকর কাজ করে ফেলছে তখন তার বিরুদ্ধে গিয়ে কোর্টে মামলা করে তাকে অ্যাকিউজ করছে। এটা কি করে হতে পারে? এটা এসএলএসটি, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই অসন্তোষ প্রকাশ করেছিলেন যে দলকে না জানিয়ে ইউসুফ পাঠান অপারেশন সিঁদুর, তাতে যে সর্বদলীয় দল যাওয়ার কথা, সেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দলে আমাদের দলের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মনোনীত করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রতিনিধি দলে যাবেন। আমাদের দলের যেটা আপত্তি ছিল, যে বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেছেন, সেটা হচ্ছে এই যে প্রতিনিধি দল, কোন দল থেকে কে যাবে সেটা তো ঠিক করবে দল। অর্থাৎ তাহলে কেন্দ্রীয় সরকারের উচিত দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা, দল সিদ্ধান্ত নেবে দলের প্রতিনিধিত্ব কে করবেন। তার বদলে সম্পূর্ণ অনধিকারে সরাসরি সাংসদদের সঙ্গে যোগাযোগ করাটা অন্যায় কাজ, রীতি বহির্ভূত কাজ, নীতি বহির্ভূত কাজ। এটা হতে পারে না। কোন দল থেকে কে যাবে সেটা সেই দল ঠিক করবে। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী কিরণ রিজিজু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন এবং তিনি তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিনিধি দেওয়ার জন্য অনুরোধ করেন। এর থেকে এটা প্রমাণিত যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পদ্ধতিগত ত্রুটির কথা বলেছিলেন সেটা সঠিক ছিল। অর্থাৎ
কোন দলের কে যাবে সেটা সেই দল ঠিক করবে, সেটা কেন্দ্রীয় সরকার ঠিক করে নিজে থেকে যোগাযোগ করতে পারে না। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মনোনীত করেছেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই সর্বদলীয় প্রতিনিধি দলে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করবেন। কাশ্মীরে ওটা তৃণমূল কংগ্রেসের আবার নিজস্ব সিদ্ধান্ত, যে জায়গাটিতে অশান্তি, সাধারণ মানুষের দুর্ভোগ, যন্ত্রণা, সেগুলো খতিয়ে দেখতে তৃণমূল কংগ্রেসের নিজেদের একটা টিম মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রীর নির্দেশে কাশ্মীরের সেই এলাকাগুলিতে সেখানকার মানুষ যারা ভুক্তভোগী, যাদের ক্ষতি হয়েছে, যাদের বিপজ্জনক পরিস্থিতির জন্য জীবন যন্ত্রণা, তাদের অভিজ্ঞতা জানতে, পরিস্থিতি দেখতে তৃণমূল কংগ্রেসের টিম মমতা বন্দ্যোপাধ্যায় পাঠাচ্ছে। অপারেশন সিঁদুর এবং প্রধানমন্ত্রীর ছবি ট্রেনের টিকিটে সামরিক কৃতিত্ব দাবি করে প্রচার করছে বলে মনে করছেন? দেখুন, অপারেশন সিঁদুর একটা বিষয়, এমন একটা বিষয় যেটা কিন্তু কোনো দলীয় প্রচার বা সংকীর্ণ রাজনীতিতে ব্যবহারের কোথাও কোনো অবকাশ নেই এবং উচিত নয়। যে প্রশ্নে, দেশের প্রশ্নে তৃণমূল কংগ্রেস সহ সব দল একটা ঐকমত্যের মঞ্চে আছে, সেটিকে যদি কোনো দল, কেউ বা কেন্দ্রীয় সরকার বিষয়টিকে তাদের একক কৃতিত্ব বলে এবং সেটা প্রচারের কাজে ব্যবহার করে, তাহলে সেটা নিশ্চিতভাবেই কাম্য নয়। 14 দিন হয়ে গেল, এখনো বিকাশ ভবনে বসে রয়েছে এবং তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। কালকে ওরা ঠিক করেছেন 21 তারিখ তারা থানায় যাবে। যারা মার খেলেন তাদেরকেই পুলিশ ডেকে পাঠাচ্ছে এবং তারপরে তাদের এই কথাটা পুরো অপব্যাখ্যা। মার খেলেন পুলিশ ডেকে পাঠাচ্ছে মানে? মারের আগের স্টেজগুলো আপনারা দেখতে পাননি? বিকাশ ভবনে যারা বসে আছেন তারা তাদের নিজেদের সিদ্ধান্তে বসে আছেন, রাজনৈতিক প্ররোচনায় বসে আছেন। যারা চাকরি হারা, সুপ্রিম কোর্টের রায়, তাদের যন্ত্রণার প্রতি আমরা সমব্যথী এবং পুরোদস্তুর তাদের যন্ত্রণার অবসানের পক্ষে মুখ্যমন্ত্রী রিভিউ পিটিশন থেকে দেয়া শুরু করে রাজ্য সরকারের অন্যান্য সমস্ত পদক্ষেপ নিচ্ছেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য বেশ কিছু রিলিফ স্টেপস নেওয়া হয়েছে। তারপরেও যারা বিকাশ ভবনে গিয়ে গোলমাল করেছেন, গেট ভেঙে ঢোকার চেষ্টা করেছেন, গেট ভেঙে ঢুকেছেন, সারা দিন পুলিশ কিছু বলেনি। পুলিশ গণতান্ত্রিক আন্দোলনে কোনো বাধা দিতে যায়নি। কিন্তু যখন তারা বিকাশ ভবনের সরকারি কর্মচারীদের বাড়ি যেতে দেবেন না, বেরোতে দেবেন না, এই অরাজক বিশৃঙ্খলা করেছেন, একজন মহিলা, তার বাড়ির লোক অসুস্থ, তিনি বেরোতে না পেরে ওপর দিয়ে বেরোতে গিয়ে কার্নিস থেকে পড়ে জখম হয়েছেন, তখন পুলিশ বাধ্য হয়েছে আটকে পড়াদের বার করার জন্য। সেই সময় বাধা দেওয়ার নাম করে যারা হামলা করেছে, ইট পাথর ছুঁড়েছে, পুলিশকে মেরেছে, পুলিশ ন্যূনতম বলপ্রয়োগ করতে বাধ্য হয়েছে। লড়াইটা সুপ্রিম কোর্টে চলছে, আইনের লড়াই। তার সঙ্গে বিকাশ ভবনে বসে থাকার কি সম্পর্ক? এটা তো একেবারে কিছু প্ররোচনায় হিংসা তৈরি করে, প্ররোচনা তৈরি করে কিছু দৃশ্যপটের অবতারণা করানোর জন্য পরিকল্পিতভাবে এসব করা হয়েছে। কিন্তু অধিকাংশ চাকরিহারা, এই যারা প্ররোচনা দিচ্ছেন, হিংসা ছড়াচ্ছেন, তাদের সঙ্গে নেই। তারা জানেন আইনের লড়াইটা আইনে হচ্ছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার পুরো দস্তুর তাদের সঙ্গে আছে। প্রাথমিকে 32,000 বেআইনি যে চাকরি নিয়ে যেটা মামলা চলছে, তারও রায় যে কোনো দিন ঘোষণা হতে পারে এবং সেটা যদি শেষ পর্যন্ত দেখা যায় যে এর চাকরিও বাতিল হয়ে গেল, হাইকোর্টের চাকরি, একটা ভয়ঙ্কর কাণ্ড। দেখুন, যেটা এই মুহূর্তে অনুমান ভিত্তিক কোনো প্রশ্নের উত্তর দিতে পারে। গিরিরাজ সিং অভিযোগ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য করিডোর বানিয়েছেন, এটাই ওনার দেশভক্তি, উনি কটাক্ষ করছেন। তো তাহলে তো বলতে হয় গিরিরাজ সিং এর রাজনৈতিক দল, গিরিরাজ সিং এর সরকার বাংলাদেশ থেকে লোক ঢোকাবার কাজে ব্যবহৃত হচ্ছে। এই ধরনের কথা গিরিরাজ সিং বলেন কোন সাহসে?
আয়নায় মুখ দেখুন গিরিরাজ সিং। বাংলাদেশের সীমান্ত কার পাহারা দেওয়ার কথা? বিজেপি পাহারা দেওয়ার কথা, কেন্দ্রীয় সরকারের পাহারা দেওয়ার কথা, বিএসএফ এর পাহারা দেওয়ার কথা। বিএসএফ কে দেখেন? অমিত শাহ দফতর। যদি অনুপ্রবেশকারী আসে, কোথা থেকে ঢুকছে? কিছুদিন আগে ত্রিপুরায় ধরা পড়েছে আগরতলা স্টেশন থেকে। আগরতলা কাদের স্টেট? বিজেপি স্টেট। কোন সীমান্ত দিয়ে ঢুকেছে? সীমান্ত দিয়ে ঢুকেছে। কারা পাহারা দিচ্ছিল? বিএসএফ। বিএসএফ এর দায়িত্বে কে? অমিত শাহ। কোন দপ্তর? কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর। কোন সাহসে গিরিরাজ সিং বাংলার দিকে তাকিয়ে কথা বলেন? যেটা আপনাদের পালন করার দায়িত্ব, সেটা আপনারা পালন করতে পারছেন না। সীমান্ত বাইরে থেকে ঢোকার যে কোনো বিষয় কেন্দ্রের, জলপথ, স্থলপথ, আকাশপথ, আপনারা সেটা পাহারা দিতে পারছেন না। আপনারা আসছেন এখানে কুৎসা করতে। অভিষেক ইজ ব্যাক সংগঠনের রদবদল থেকে শুরু করে সর্বদলীয় প্রতিনিধি দল। উনি তো ছিলেন, উনি অভিষেক ব্যানার্জি তো আমাদের দলেরই নেতা। না, মাঝখানে একটা নীরবতা দেখা যাচ্ছিল, অভিষেকের নীরবতা নিয়ে রাজনৈতিক মহলে চর্চাও চলছিল। নিশ্চয়ই উনি তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি ডায়মন্ড হারবারের সাংসদ। তো ফলে তিনি গেলেন কোথায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ ব্যাক কথাটা আসবেন? তিনি তো ছিলেন, আছেন এবং থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে গোটা তৃণমূল কংগ্রেস পরিবার, সুব্রত বক্সী রাজ্য সভাপতি, সিনিয়ররা আছেন, জুনিয়ররা আছেন, প্রবীণরা আছেন, নবীনরা আছেন, কয়েকটা প্রজন্ম মিলে একটা পরিবারের মতো থাকছে। আপনারা যা যা নিজেরা ব্যাখ্যা দিয়েছেন, আপনাদের ব্যাখ্যা। আমাদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। ওবিসি মামলার এমন অবস্থা যে কলকাতা, যাদবপুর সহ বিভিন্ন জায়গায় ছাত্র ভর্তির প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে। এটা আমি দলের তরফে এই মুহূর্তে কিছু বলবো না। এটা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, ওটা কনসার্ন ডিপার্টমেন্ট, তারা এটা বিস্তারিত বলতে পারবে। বলছি যে নন্দা, একটা জিনিস দেখা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারে যাওয়ার আগে বিভিন্ন উন্নয়নমূলক প্রচারকে বেশি সামনে আনে, এটা বরাবরই দেখা যায়। উত্তরবঙ্গে এই যে ঢালাও উন্নয়ন, শিল্প সম্মেলন, আমি একটা জিনিস বুঝতে এটা কি ভোটের? আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনার প্রশ্নটাই আমি বুঝতে পারছি না। ভোটের প্রচারে যাওয়ার আগে উন্নয়ন মানে? উন্নয়নটারই তো প্রচার। আমরা ভোট মানে কি? মানুষের দরবারে বিচার চাওয়া। আমরা তো উন্নয়নটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেন, এটাই তো আমরা বারবার চাই। তো সুতরাং এটার মধ্যে কোনো ডিফারেন্সিয়েট করার কি মানে আছে? তাহলে কি উত্তরবঙ্গ থেকে 26-এর ভোটের প্রচার শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই তো মহা মুশকিল। এ তো কয়েকদিন আগে উনি দীঘায় দাঁড়িয়ে উন্নয়নের কথা বলেছেন, তখন আপনারা বলেছিলেন দীঘা থেকে শুরু করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে জঙ্গলমহলে গিয়ে বলেছেন, আপনারা তখন বললেন জঙ্গলমহল থেকে শুরু করেছেন। আজকে উত্তরবঙ্গে গেছেন, আপনি বলছেন উত্তরবঙ্গ থেকে। তবে আপনাদের কাছে একটা জিনিস পরিষ্কার, যে সারা বাংলায় উন্নয়নেরই কাজ হচ্ছে, আপনাদের প্রশ্ন থেকে সেটা এস্টাবলিশড হচ্ছে। কামারহাটিতে এই জয়ন্ত সিংয়ের বাড়ি, এই যে বিশাল বাড়ি, কোর্ট আজকে বলেছে পুরসভায় বাধা দিল না কেন, কি কারণে পুরসভার এটা ছাড় দিল? এটা আমি একেবারেই বলতে পারবো না। এটা পুরসভার যারা আছেন তারাই, এ সংক্রান্ত যারা ব্যক্তি তারা বলতে পারবে। আচ্ছা, আর টিটাগড়ে পুরসভার 4 নম্বর ওয়ার্ডে আবাসনে বোমা বিস্ফোরণ, 32টা মামলা আছে। পার্থ ভৌমিক চোর ডাকাতদের সেন্টার দেয়, সে ধরা পড়েছে, তার নামে 32টা মামলা আছে। কি বলবেন? ঠিক বলতে পারবো না, লোকাল স্থানীয় ব্যাপার। সেখানে পুলিশ প্রশাসন আইনের যা যা ব্যবস্থা নেওয়ার তো নিচ্ছেন। তো সুতরাং পুলিশ যেখানে ব্যবস্থা নিচ্ছে, সেখানে নতুন করে সেখানে জোর করে কোনো বিতর্ক তৈরি করার তো কোনো মানে নেই। আরেকটা আছে, হ্যাঁ বলো। 29 তারিখ নরেন্দ্র মোদী সম্ভবত আলিপুরদুয়ারে সভা করতে যাচ্ছে। 26-এর ভোটের দেখুন, এই বিজেপির নেতারা, কখনো নরেন্দ্র মোদী, কখনো অমিত শাহ, বা সারা ভারতের যারা ছিল, তারা তো ভোটের সময় পশ্চিমবঙ্গে ডেলি প্যাসেঞ্জারি করেন। তো সুতরাং তারা বারবার আসেন, কুৎসা করেন। তো তারা বাংলার মানুষ তাদের বন্ধু বলে মনে করেন না। নরেন্দ্র মোদী যদি বাংলায় আসেন, সভা করেন, আসবেন, কিন্তু বাংলার মানুষের কাছে তো প্রশ্ন থাকবে যে 1,70,000 কোটি টাকা আপনি দিচ্ছেন না কেন? সারা বাংলায় যারা গরিব মানুষ কাজ করেছেন, 100 দিনের টাকা দিচ্ছেন না কেন? কেন মমতা ব্যানার্জিকে দিতে হলো? আবাসের টাকা দিচ্ছেন না কেন? গুজরাটে মন্ত্রীর ছেলে 100 দিনের টাকায় চুরি করছে, তারপরে আপনি সেখানে টাকা দিচ্ছেন, আর বাংলার 100 দিনের টাকায় আপনি টাকা দিচ্ছেন না, কি করে হতে পারে?
বাংলার বিরুদ্ধে বৈষম্য, বঞ্চনা, অবহেলা, কুৎসা, প্রতিহিংসা এই সমস্তগুলো করে তারপরে সে এখানে নাটুকে বক্তৃতা দেয়া বাংলায় এর কোনো প্রভাব পড়বে না। বলছি যে একটা ইনসিডেন্টের কথা বলছি, পাথর বোঝাই ডাম্পার একজন বাবাকে পিষে দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে পুলিশ তার নাবালক পুত্রকে দিয়ে বাবার মানে দেহের অংশ সেটা তারা তোলাচ্ছে। কোথায়? এই ঘটনাটা এটা হয়েছে পূর্ব বর্ধমানের ঘুষকড়ায়, এবং এই ভিডিওটা সামনে এসেছে যে ডাম্পার পিষে দেওয়ার পর বাবার দেহের অংশ ছেলেকে দিয়ে তোলাচ্ছে পুলিশ। দেখুন, এটা আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করব না, তবে এটা নিশ্চিতভাবে আমরা খোঁজ নেব। এটা আপনারা বলেছেন, নিশ্চিতভাবে এটা খোঁজ নেব, কিন্তু এই মুহূর্তে না জেনে না দেখে মন্তব্যটা করব না। আমি বলছি, একটা দেখা যাচ্ছে যে এই জ্যোতি বলে যে ভদ্রমহিলা ধরা পড়েছে চর সঙ্গে, একটা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচিত নেতা নেত্রীদের সঙ্গে তার ছবি দেখা যাচ্ছে, এবং অভিযোগ হচ্ছে যে বিজেপির আইটি সেলের পক্ষ থেকে এমনভাবে ছবিগুলোকে দেওয়া হচ্ছে যে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করে এবং তাকে চক্রান্ত করা। এসএফআইরও অনেকের নামে আছে, ডিওএফআই আছে, বিভিন্ন সংগঠন এটা আছে, খুব আপনার মুশকিল। নামটা এখন আসেনি, মানে আপনার সাথেও থাকতে পারে, কিন্তু এই ব্যাপারটাকে কিভাবে দেখবেন? দেখুন, এটা খুব বলা খুব মুশকিল। মানে কেউ যদি একটা ইল মোটিভ নিয়ে প্ল্যান্ড ওয়েতে কোথাও যায়, অপরিচিত লোক আলাপ করে, হ্যাঁ, এখন সেখানে কে ভিড়ের মধ্যে কার সঙ্গে কার ছবি তুলছে, আবার অনেক সময় এখন এসব এআইটিআই হওয়ার পর মানে সম্পাদিত ছবি, তৈরি করা ছবি দেওয়া হচ্ছে, ফলে তার সঙ্গে ছবি দেখা গেলেই এই ক্ষেত্রে যে এটা মানে সে বামপন্থী হোক বা অন্য দলই হোক ও যাই হোক, এগুলো খতিয়ে না দেখে দুম করে বিশ্বাস করে নেওয়াটা ঠিক হবে না। আমি সিপিএমের কাউকে দেখতে পারি না বলে সিপিএমের একটা ছবি দেখে আমি বলবো না গুপ্তচরের সঙ্গে ছিল, এর আগু কিছু ভাবতে হবে, কারণ এটা বিজেপি এমনভাবে মানে তৈরি করে ছাড়তে পারে যেটা একটা বিভ্রান্তি তৈরি করা। যদি কারুর সঙ্গে এর ব্যক্তিগত সম্পর্ক থাকে এবং জেনে শুনে এর অপকর্মে সাহায্য করে থাকে, তাহলে সে অপরাধী। কিন্তু অনেক রকম লোক আছে, আমরা এই করছি ওই করছি, আমি ব্লগার, আমি অমুক করি, আমি ইউটিউবার, আমি আলাপ করতে চাই, ছবি তুলবো, ওরকম লোকের বায়োডাটা খোঁজ নিয়ে কি ছবি তোলা যায় না? থ্যাংক ইউ।